কালবেলার বিশেষ বিশ্বকাপ আয়োজন মাঠের খেলা জয়বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেখ মেহেদী হাসান। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে আর শেষ 32-এর লড়াই মাঠে দারুণভাবে জমে উঠেছে। গ্রুপ পর্বের সব হিসাব নিকাশ শেষে এখন চলছে ডু অর ডাই বা টিকে থাকার আসল স্নায়ুযুদ্ধ। আর এই নকআউট পর্বের শুরুতেই বাজছে বড় বড় অঘটন বা বিদায়ের সুর। এগুলো নিয়েই আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন কালবেলার প্রতিনিধি কাজী পাপ্পু। পাপ্পু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মাঠের খেলা জয়বেলাতে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাইবো, শেষ 32-এর লড়াই থেকে আসলে গতকাল নরওয়ে একটা জয় পেয়েছে এবং শেষ 16-তে আসলে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের সাথে নরওয়ের দেখা হবে। পরিসংখ্যান দেখলে আসলে জানা যায় যে ব্রাজিলের সাথে নরওয়ের যতগুলো ম্যাচ হয়েছে আগে আসলে ব্রাজিল কখনো জয় পায়নি। শেষ 16-র যেই লড়াইটা হবে সেখানে আসলে ব্রাজিলের ফলাফল কি হতে পারে? লাস্ট ম্যাচটা ব্রাজিল যেভাবে খেললো, বিশেষ করে সেকেন্ড হাফটা, ওই ধারাবাহিকতা ধরে রাখলে আসলে নরওয়ের জন্য টাফ হবে। কারণ কালকে আপনি যদি নরওয়ের পুরো ম্যাচটা দেখেন তাহলে নরওয়ের থেকে আইভরি কোস্ট অনেক বেটার ফুটবল খেলেছে। আপনার আনলাকিলি আমি বলবো যে আইভরি কোস্ট হয়তো বাদ পড়েছে। নরওয়ের যে টপ দুটা ফুটবলার যাদেরকে সবাই চিনে রাখে, যেমন নরওয়ের অধিনায়ক ওডিগার্ড কিংবা আর্লিং হল্যান্ড, আমি কালকে তাদের দুজনকেই ছায়া হতে দেখেছি। আপনি হয়তো লাস্ট গোলটা হল্যান্ড করেছে, কিন্তু আপনি যদি পুরো ম্যাচটা দেখেন আমি হল্যান্ডকে তেমন কোনো পারফরমেন্সে দেখিনি। আমি খুবই হতাশ। মানে হল্যান্ডের যে ম্যানচেস্টার সিটিতে পারফরমেন্স ছিল সেই তুলনায় কিছুই করতে পারেনি। ওডেগার্ড ভালো ফর্মে ছিল, সেও পারছিলেন না। এবং 52 থেকে 54% বল কিন্তু আইভরি কোস্টের পায়ে ছিল। 14টা কর্নার আইভরি কোস্ট নিয়েছিল এবং 3 থেকে 4টা হয়তো নরওয়ের গোলরক্ষক সেভও করেছে। তো পরিসংখ্যানটা আসলে একটা সংখ্যাই থাকলো। মাঠে ভালো খেললেও রেজাল্টটা কিন্তু আইভরি কোস্ট নিয়ে আসতে পারে। এবং আমার দেখা মতে বেস্ট গোল কিন্তু কালকে আইভরি কোস্টের ফুটবলার দিয়েছিল। তো আইভরি কোস্টের সাথে যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আর ব্রাজিলের জাপানের সাথে সেকেন্ড হাফে যে পারফরমেন্স, এই দুটো পারফরমেন্স বিশ্লেষণ করলে আমি এইবার হয়তো বা যে 4 ম্যাচের 2টাতে সম্ভবত নরওয়ের জয় এবং 2টা ড্র, তো এবং একটা বিশ্বকাপ ম্যাচ ছিল সেটা সম্ভবত 98-এ, যে বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলেছিল কিন্তু নরওয়ের সাথে হেরেছিল। তো এই ম্যাচ, ওই ইতিহাসটা পুনরাবৃত্তি এখন আর করার কোনো সুযোগ নেই। ওইটা গ্রুপ পর্বের ম্যাচ ছিল, এটা নকআউট স্টেজ। আপনার ব্রাজিল কিন্তু এই লাস্ট যে 5টা বিশ্বকাপ, অর্থাৎ 2002 সালের পর যে 5টা বিশ্বকাপ থেকে তারা বাদ পড়েছে, 6-এ ফ্রান্স, 10-এ নেদারল্যান্ডস, 14-তে জার্মানি, 18-তে আপনার বেলজিয়াম এবং 22-এ সর্বশেষ ক্রোয়েশিয়া। 5টাই কিন্তু ইউরোপের পরাশক্তি। এবং এই প্রথম ব্রাজিলের কোচও কিন্তু একজন ইতালিয়ান কার্লো আনচেলত্তি। সো কেন আমার কাছে মনে হচ্ছে যে কেন কার্লোকে আনা হয়েছে, আসলে এই যে ইউরোপের যে ভয়ের জোজোটা ব্রাজিলের ভিতরে ঘুরছিল, অর্থাৎ লাস্ট 5টা বিশ্বকাপে প্রত্যেকটা নকআউট স্টেজে তারা কিন্তু ইউরোপের দলের কাছ থেকে হারতে হয়েছে। সো এই ইউরোপের দলের সাথে টক্কর দেওয়ার জন্য এই ব্রাজিলের যে অতীত ইতিহাস, সেই ইতিহাসের বাইরে গিয়ে একজন ইউরোপিয়ান কোচকে এনে বসানো হয়েছে। এবং আপনি দেখেন জাপানের সাথে বলেন, মরক্কোর সাথে বলেন, 2টা ম্যাচই কিন্তু ভালো 2টা দলের কাছে কিন্তু ব্রাজিল পিছিয়ে পড়ছিল, সেখান থেকে কামব্যাক করেছে। জাপানের সাথে ম্যাচে সেকেন্ড হাফে কামব্যাক, আপনি ভিনিসিয়াস মাঝমাঠ থেকে একটা বল, আমার কাছে ওইটা গোল হয়নি, সুজুকি তার পাঞ্চ করে দিয়ে হয়তো সাইড বারে লাগিয়েছে, বাট ওই কাটিংটা আপনি দেখেন। অনেকে অনেক কথা বলছে যে হয়তো ব্রাজিলের 2টা গোলই অফসাইড ছিল, বাট ভিআর থেকে স্পষ্ট দেখা গিয়েছিল। এবং এই ম্যাচে সম্ভবত লুকাস পাকেতাকে তারা পাবে না, বাট পাকেতার জায়গায় আরও যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে তারা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। ফাবিয়ানো রয়েছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, লিভারপুলে যখন খেলেছিলেন তখন ভালো খেলেছেন, এখন সৌদি প্রো লিগে খেলছেন। ফাবিয়ানোকে দিয়েও একটা মানে মাঝমাঠ দেখতে পারা যায়। আর নেইমার তো রয়েছেন, আগের ম্যাচে নামেননি। কার্লোর প্ল্যান আসলে ওই যে আমি আগেও বলেছিলাম যে কার্লো আনচেলত্তি অনেক দূর থেকে পরিকল্পনা করে। আর এটাই আসলে তার, আপনি রিয়াল মাদ্রিদে যখন তিনি কোচ ছিলেন অনেকবার একদম শেষ সময়ের গোলে ম্যাচ বের করে এনেছিলেন। মানে খেলার শেষ হওয়ার আগ পর্যন্ত কার্লো কখনো হার মানতে চান না। এটাও কিন্তু ব্রাজিলের দলে এসে তিনি ছাপটা রেখেছেন। অ্যান্ড্রিককে নামানোর পর দেখবেন যে পুরো দ্বিতীয় হাফের খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ভিনিসিয়াস যে প্রথম হাফে অনেকটা ছায়া ছিলেন, সে তার এবং অ্যান্ড্রিকের কম্বিনেশন দুর্দান্ত ছিল।
রায়ান রাইট উইং থেকে অনেকবার ঢুকেছে, শোনা যাচ্ছে যে রাফিনিয়া মোটামুটি ফিট এবং নেক্সট ম্যাচে নামবে। বাট আমার কাছে এখন যে রায়ানের যে পারফরমেন্স দেখছি সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা পাকেতার জায়গায় এখন রাফিনিয়াকে হয়তোবা একাদশে দেখা যেতে পারে। আর রায়ানকে রাইট উইং থেকে আমার মনে হয় খুব দ্রুত এখন আর আনচেলত্তি সরাবে না। তো পারফরমেন্স লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্স করলে আমার কাছে হট ফেভারিট এখন ব্রাজিলকে মনে হয়। এবং আর্লিং হল্যান্ডও গতকালকে একটা সংবাদ সম্মেলনে তিনি এই কথাটাই বলেছেন যে হল্যান্ড থেকে ব্রাজিল বেটার ফুটবল খেলবে। রাউন্ড অফ 16-এ ব্রাজিল এবং নরওয়ে যে ম্যাচটা হবে, এই ম্যাচে স্কোর প্রেডিকশন যদি করতে বলা হয় তাহলে কি করবেন? স্কোর প্রেডিকশনটা টাফ, তারপরেও হয় ব্রাজিল 1-0 জিতবে, নয় রেজাল্ট 2-1 থাকবে। বাট আবার আর মনে হচ্ছে না টাই ব্রেকার পর্যন্ত যাবে, 90 মিনিটসের বা ভিতরে রেজাল্ট আশা করা যায়। আমরা ব্রাজিল নিয়ে আলোচনা করছিলাম, আপনার মনে আছে কি না মানে গ্রুপ পর্বের শেষ ম্যাচ যখন স্কটল্যান্ডের বিপক্ষে খেলা হয় তখন ব্রাজিলের সামনে একটা বড় সমীকরণ ছিল, জিতলে জাপানের সাথে খেলা, ড্র করলে নেদারল্যান্ড এবং হারলে জার্মানি। এবং মজার বিষয় হচ্ছে রাউন্ড অফ 32-তে কিন্তু ওই একই রাতে 3টা দলই বাদ পড়লো। এবং হ্যাঁ, আসলে জার্মানির বাদ পড়াটা অনেকটা আনএক্সপেক্টেড, কারণ প্যারাগুয়ের সাথে খেলা ছিল, অবভিয়াসলি হট ফেভারিট ছিল। বাট জার্মানির লাস্ট 1 ইয়ার দারুণ ফর্মে ছিল, ওয়েফা নেশনস লিগে তাদের কোনো হার ছিল না, দারুণ ছন্দে ছিল দলটা। কাইল হ্যাভার্টস, উইটসের মতো প্লেয়াররা ছিলেন, ম্যানুয়েল নয়ারের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তাদের ছিলেন, রুডিগার ছিলেন, মানে যাদের শুরুটাও ছিল 7-1 গোলের কুরাসাওয়ার বিপক্ষে। তো সব কিছু মিলে জার্মান হট ফেভারিটদের, মানে এবার ফেভারিটদের তালিকায় প্রথম 4টা বা 5টা দলের ভিতরে ছিলেন না, কিন্তু যখন জার্মান ম্যাচ স্টার্ট করলেন, বিশ্বকাপের যাত্রা শুরু করলেন, তখন কিন্তু ভাবতে শুরু করেছে মানুষজন না জার্মান এবার অঘটন ঘটাতেও পারে। বাট আনলাকিলি আমি জানি না কেন সব কিছু মিলে, আর নাগলসম্যানের হয়তো বা টেকনিকটা আমার কাছে কিছুটা হতাশ, কারণ ফার্স্ট ম্যাচে আমি দেখেছি ওনার রুডিগারকে উনি বসিয়ে রেখেছেন, টিম কম্বিনেশন হয়তো বা তার সাথে মিলছিলেন না। তো সব কিছু মিলে দলটার বিদায়টা আসলে ফুটবল প্রেমী আমরা যারা রয়েছি বা ফুটবলটাকে যারা ভালোবাসে, আসলে জার্মানির চলে যাওয়াটা বিশ্বকাপের কিছুটা রং হারিয়ে ফেলেছে। প্রত্যেক বিশ্বকাপেই কিন্তু আনএক্সপেক্টেড অনেক কিছুই ঘটে থাকে, কিন্তু এবারের বিশ্বকাপে আসলে আনএক্সপেক্টেড মোমেন্ট এবং রেজাল্ট কি বেশি দেখা যাচ্ছে কিনা? অবভিয়াসলি, মানে আপনি দেখেন কেপ ভার্দের নতুন একটা টিম এই প্রথমবার বিশ্বকাপ খেলতে আসলো, তারা চলে আসলো রাউন্ড অফ 32-তে, উরুগুয়ে বাদ পড়লো, তারপর দক্ষিণ কোরিয়া বাদ পড়লো, আপনার ডিআর কঙ্গো এসেছে। আসলে দল বেড়েছে অনেক, যাদেরকে আন্ডারডগ বলা হয় বা ছোট দল বলা হয় তাদের পারফরমেন্স করেছে। আফ্রিকান দেশগুলা, আগে আফ্রিকান দেশগুলোর থেকে সেভাবে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, এবার আফ্রিকান দেশগুলো কিন্তু ভালো পারফর্ম করে যাচ্ছে। আফ্রিকার ভিতরে মরক্কো এখন লাস্ট 2022-এর ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু মরক্কো এখন আলোচনায় চলে এসেছে। এই মরক্কো একটা সময় কিন্তু এত আলোচনায় ছিলেন না, এবং দিন বাই ডে তারা কিন্তু ডেভেলপ করছে ফুটবলটাকে। আপনি মরক্কোর ম্যাচ নেদারল্যান্ডসের সাথে দেখেন, দারুণ খেলেছেন, সমানে লড়াই ছিল। ওইটাতে আসলে প্রেডিক্ট করার কিছু ছিল না, সবাই 50-50 চান্স ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে যে মরক্কোর যে সবচেয়ে বড় প্রবলেম তাদের ফিনিশারের অভাব, এই জায়গাটায় তাদের একটু ভাবা দরকার। আপনার আমি যদি নাম ভুল না করি, যে যারা ওদের ফিনিশার সে সালসাবিল বা ওই একমাত্র স্কোরার হিসেবে থাকে, মাঝে মধ্যে আশরাফ হাকিমিকে দেখা যায় ডিফেন্স থেকে এসে গোল করার চেষ্টা করে। তো এই আপনি একজন ডিফেন্ডারকে দিয়ে তো আপনি গোল করাতে পারবেন, আপনাকে প্রপার নাম্বার 9 লাগবে, নাম্বার 10 লাগবে। হ্যাঁ, তো এই জায়গাটায় একটু মরক্কো উইক রয়েছেন। আর নেদারল্যান্ডসের আসলে টাই ব্রেকারে গিয়ে ভাগ্য নির্ধারণী। আর আমরা আগের বিশ্বকাপেও দেখেছি যে ইয়াসিন বুনো এই জায়গাটায় খুব স্পেশালিস্টের মতো। দেখবেন যে আর্জেন্টিনার ম্যাচে আপনি যখন দেখবেন যে খেলাটা টাই ব্রেকারে চলে যাচ্ছে, তখন আপনি 75% বা 80% না, আমি মনে করবো যে 90% ধরে নিতে পারে যে আর্জেন্টিনা জিতবে, বিকজ অফ এমিলিয়ানো টাই ব্রেকার স্পেশালিস্ট হয়ে গিয়েছেন বল সেভ করার জন্য। ঠিক 2022 সালে ইয়াসিন বুনো কিন্তু সেই কাজটাই করেছেন। এবং আপনি দেখেন লাস্ট যে শটটা ছিল ডাচদের, সেখানে ইয়াসিন বুনো অনেকটা মানে দাঁড়ানোই ছিল, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি তার লেফট হ্যান্ডটা ইউজ করেছে বলটাকে আটকানোর জন্য, যেটা নর্মালি আপনি দেখবেন টাই ব্রেকারের গোলরক্ষকরা ড্রাইভ দেওয়ার চেষ্টা করে, সোজা দাঁড়িয়ে থাকার চেষ্টা করে না। তো ইয়াসিন বুনোর এই জায়গাটা অনেক ভালো।
তো ওই জায়গাটায় ধরা খেয়ে গেছে নেদারল্যান্ডস, এবং বাকি সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন যে অবস্থা দেখছি যে আসলে প্রেডিকশন করাটাই একটা ভুল হয়ে যাচ্ছে। নকআউট পর্বের আলোচনায় আসলে সবগুলো দলের নামই আমরা বললাম, কিন্তু ফ্রান্সের কথা আসলে এখনো তোলা হয়নি। ফ্রান্সের যে দুর্দান্ত ফর্ম এবং তাদের যে ট্রায়োটা আসলে এমবাপ্পে, দেমবেলে এবং ওলিস, এই তিনজনের ফর্মটা কিভাবে আপনি এনজয় করছেন? অসাধারণ, মানে এইবারের বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের যে পারফরমেন্সের গ্রাফটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আবারও বিশ্বকাপের ফাইনালে তাকেই আমি দেখছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের পর, অর্থাৎ 94, 98, 2002 টানা 3টা বিশ্বকাপ ব্রাজিল ফাইনাল খেললো, তো আমার মনে হচ্ছে ব্রাজিলের পর এবার ফ্রান্স 18, 22 এবং 26। এবং আমার কাছে মনে হচ্ছে যদি ফ্রান্স এবার বিশ্বকাপ ফাইনালে খেলে তাদের যে পারফরমেন্স, সেই হিসাবে আমি তাদেরকে 75 না 85% আমি দেখছি যে ফ্রান্স ফাইনাল খেলবে। এবং এই সাইড থেকে যদি আসি, অপোনেন্ট সাইডে যদি আনলাকিলি কিছু না হয়, একদম খুব বাজে কিছু না হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে 2022-এর ফাইনালের পুনরাবৃত্তিও আমি দেখতে পারি, অর্থাৎ আর্জেন্টিনা ফ্রান্সকেই আমি ফাইনালে দেখতে পারি। অবশ্যই এই সাইডে দুটো বড় দল রয়েছে, এক পাশে ইংল্যান্ডের মতো রয়েছে, ইংল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে, বাট ওভারঅল ফ্রান্সের পারফরমেন্স, তাদের যে ট্রায়ো আপনার স্ট্রাইকিং জোনে মানে ফিনিশিংয়ে যাচ্ছেন এমবাপ্পে, এপাশে ডেমবেলে রয়েছেন, মাঝখানে অলিস রয়েছেন, এপাশে ওডেগার্ড রয়েছেন, পিছনে র্যাভিয়েট রয়েছেন, আপনার আরও যারা ডিফেন্সে রয়েছেন, প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজস্ব রোলটা জানে। এবং দিদিয়ের দেশম তিনি কিন্তু তার টিমটাকে সেভাবেই সেট করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো লং টাইম তিনি এই দলটার সাথে আছেন এবং তিনি জানেন যে কার কাছে কি রয়েছে, সেই রসদটা তিনি বের করে আনতে পারেন, কাকে কোন পজিশনে খেলাতে হবে। আপনার লং টার্ম যখন প্ল্যানে থাকে, একটা কোচ যখন লং টার্ম একটা টিমের সাথে থাকে, সে কিন্তু তার টিমের উইকনেস, স্ট্রং সাইড সব কিছু বিবেচনা করতে পারে এবং সেই হিসাবেই তিনি তার এইবারের দলটা সাজিয়েছেন এবং দারুণ ছন্দে রয়েছেন। মানে সিনিয়র ফুটবলারদের না রাখলেও যারা রয়েছেন তারা পারফর্ম করে যাচ্ছেন। এমবাপ্পে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুটের দাবিদার বিকজ অফ 6 গোলের পাশাপাশি 2টা অ্যাসিস্ট তার রয়েছে এবং অলরেডি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সেকেন্ড তালিকায় রয়েছেন, মেসি থেকে 1 গোল পিছিয়ে রয়েছেন। তো সব কিছু মিলে এমবাপ্পের জন্য স্বপ্নের মতো বিশ্বকাপ যাচ্ছে। অবশ্য লাস্ট 2টা বিশ্বকাপও তার স্বপ্নের মতোই ছিল এবং দারুণ ছন্দ। এমবাপ্পেকে আটকানো আমার কাছে মনে হচ্ছে খুবই কষ্টসাধ্য এবং আপনি কাকে আটকাবেন এটা আগে প্ল্যান করতে হবে। ফ্রান্স দলে আপনি কাকে ট্যাকেল দিবেন, সেই ট্যাকেলটা কাকে করতে হবে সেটা আগে ভাবতে হবে। আমার কাছে ফ্রান্সের যে 11 জন মাঠে নামছে প্রত্যেকটা প্লেয়ারই আপনার স্কোর করার মতো অ্যাবিলিটি রাখে। সো সেই জায়গাটা থেকে আপনাকে তাহলে ওই খেলতে হবে 11 জনকে মার্ক করেই। শুরুতে বলছিলেন যে আর্লিং হল্যান্ড আসলে একটা প্রেস কনফারেন্সে নরওয়ের থেকে ব্রাজিলকে এগিয়ে রাখছিলেন। আপনি যদি দেখেন লামিন ইয়ামাল, সেও কিন্তু আসলে একটা প্রেস কনফারেন্সে বলছিল যে ফ্রান্সের থেকে সে অবশ্যই স্পেনকে সেরা হিসেবে দেখছে। অর্থাৎ দুইজন আসলে দুই রকম মতামত দিল, কেউ নিজের দলকে এগিয়ে রাখছে, কেউ অপোনেন্টকে এগিয়ে রাখছে। কোনটাকে কিভাবে দেখছেন? লামিন দেখুন, স্পেন যে দলটা নিয়ে এসেছিল অবভিয়াসলি এক্সপেক্টেড ছিল এই দলটা ভালো কিছু করবে বিকজ অফ তরুণদের দল এবং ম্যাক্সিমাম প্লেয়াররা বার্সেলোনাতে পারফরমেন্স করেছেন এবং কোচ কিন্তু সেই দিকটাই ফোকাস রেখেছেন। একটা টিমের থেকেই ম্যাক্সিমাম প্লেয়ারকে তিনি টেনেছেন যাতে টিম কম্বিনেশনটা ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। বাট কেপ ভার্দের সাথে তাদের যখন ড্রটা হলো তারপর থেকে কিন্তু স্পেনের নিয়ে কথা চলেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই কেপ ভার্দের গোলরক্ষক ভালো পারফরমেন্স করেছে বা তারা ভালো ডিফেন্স করেছে, এই কারণে হয়তো বা গোল, বাট এটার ভিতর থেকে তো আপনাকে স্কোর করতে হবে। আপনি ব্রাজিল ম্যাচটায় যদি দেখেন সেকেন্ড হাফে বাধ্য করেছে ব্রাজিল কিন্তু জাপানকে 4টা গোলরক্ষক রাখতে, যেইটা ক্যাসামিরোর হেডটা যেভাবে ব্যাক করে আসলো ওইখানে সুজুকি ছাড়াও কিন্তু ওদের 3 জন ডিফেন্ডার অলমোস্ট গোলরক্ষকের সামনে দাঁড়িয়েছিল, পিছনে ছিল, তো 4 জন গোলরক্ষক। সেখান থেকে জাপানও কিন্তু ডিফেন্সিভ ফুটবলে চলে গিয়েছিলেন এবং ডিফেন্সিভ ফুটবল খেলা একটা ভুল ডিসিশন থাকে বিকজ অফ ওইখান থেকে আপনাকে সুযোগ বের করতে হবে। তাহলে স্পেন কেপ ভার্দের সাথে সেই কাজটা করতে পারলো না কেন? তাদের তো ফিনিশিংয়ের অভাব ছিল না, কিছু ভুল ছিল। লামিনে ইয়ামালকে তিনি
পরে নামালেন, পেদ্রো সম্ভবত সেকেন্ড হাফে নামলেন, এদেরকে আপনি কেন ফার্স্ট হাফে নামাননি? আপনি যদি শুরু থেকে একটা ইজি টিম ধরে নিয়ে টিম গুছান তাহলে হবে না। আপনি যখন 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট আগে মানে দলের তুরুপের তাস ফেলেন, তারা যে সাথে সাথে স্কোর আনবে তাও তো না, তাদেরও তো বুঝতে হবে এখানে মাঠে নেমে সব কিছু মিলে। তো ওই জায়গাটায় আমার কাছে স্পেন বলেছেন যে ফ্রান্স থেকে তারা ফেভারিট, বাট আমার পারফরমেন্স দেখলে, খেলা দেখলে, সেটা থেকে আমি বলবো যে লামিন অথবা দলের বুস্ট আপের জন্য তিনি বলেছেন তারা সেরা। আসলে এটা এক একজনের এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে, আর সেই ক্ষেত্রে হয়তো তিনি ফ্রান্সের থেকে নিজেদেরকে এগিয়ে রেখেছেন। বাট আমার চোখে এই ফ্রান্সকে আটকানো দুঃসাধ্য হবে অন্য দলের জন্য, সেটা যেই থাকুক। আপনার ফ্রান্স যেভাবে পারফরমেন্স করছে, তারা দুমড়ে মুচড়ে যে কাউকে ছিটিয়ে ফাইনালে চলে যাবে। আর হল্যান্ডের যে কথাটা, আসলে কালকের পারফরমেন্স কিংবা পুরো বিশ্বকাপে নরওয়ের যে পারফরমেন্স, আপনি দেখেন লাস্ট ম্যাচটা তারা ফ্রান্সের সাথে তাদের মেইন একাদশে 10 জন প্লেয়ারকে বসিয়ে রেখেছেন। পার্থক্যটা কি? আপনি যদি বড় দলের সাথে নিজের পারফরমেন্সটা ধরে না রাখেন, আপনার কোচ বলছে যে আমরা মানে হ্যাভিওয়েট টিমকে অ্যাভয়েড করার জন্য আমরা চেয়েছি রানার্স আপ হওয়ার জন্য। বাট আপনি যদি বড় দলের সাথে নিজের টিমকে মাঠে না নামান, আপনি জানবেন কিভাবে আপনার ল্যাকিংসটা কোথায়, আপনি জানবেন কিভাবে আপনি ভুল কোথায় করছেন, আপনি কি কি জায়গায় সমস্যা রয়েছে। এটা কিন্তু আপনি যখন একটা সেয়ানে লড়াই হয়, তখন আপনি ধরতে পারবেন যে আমার ল্যাকিংসগুলো কোথায়। আপনি সেই কাজটা করেননি। আপনি 10 জন প্লেয়ারকে বসে রিজার্ভ প্লেয়ার দিয়ে পুরো ম্যাচটা খেলালেন ফ্রান্সের সাথে, সেখানে ডেম্বেলে হ্যাট্রিক করলো। কালকে দেখেন আপনি আইভরি কোস্টের সাথে ম্যাচ, সেই ম্যাচে নরওয়ের পারফরমেন্সটা আমার কাছে না, যারা ফুটবল বোদ্ধা আমার কাছে, আমার মনে হচ্ছে কারো কাছেই ভালো ছিল না, কারো কাছেই ভালো লাগেনি। এবং হল্যান্ড যেভাবে হতাশ করেছে, সেটা মানে হল্যান্ডের পারফরমেন্স আমি এবার দেখিনি। গোল করছেন, বাট ওই যে আমি কালকের ম্যাচে ওই রোনালদো যেরকম লাস্ট ম্যাচে গোল পোস্টের সামনে দাঁড়িয়েছিলেন, বল বানিয়ে দাও আমি গোল করব, হল্যান্ডের মনে হচ্ছিল যে এরকম কিছু একটা। আর ব্রাজিলের লাস্ট ম্যাচের বিশ্লেষণ করেই আমি আপনাকে হয়তো বা হল্যান্ড বলেছি, এবং সব কিছু মিলে তিনি ব্রাজিলকে এগিয়ে রেখেছেন পারফরমেন্স গ্রাফের দিক থেকে, প্লেয়ার দিক থেকে। দারুণ ছন্দেও রয়েছেন, বিশেষ করে ভিনি ও রায়ান। আপনার সব কিছু মনে রাখেন, আপনি একটা জিনিস দেখবেন, ব্রুনো গুইমারেজ যে মাঝমাঠ থেকে এখন দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। আপনি ডগলাস সান্তোস, আমি আপনাকে এর আগেও একবার শোতে বলেছিলাম যে এদেরকে কেউ মনে রাখে না, বাট ডগলাস সান্তোস যে পারফরমেন্স করেছে, অর্থাৎ তিনি বল মেকিং করার কাজে ব্যবহৃত হচ্ছে। তো এই জায়গাটায় আপনাকে মনে রাখতে হবে যে ব্রাজিলের উইং, মানে লেফট উইং, রাইট উইং, এই জায়গাটায় স্ট্রং রয়েছেন। মাঝমাঠ থেকে ব্রুনো দারুণ ছন্দে রয়েছেন। তো সব কিছু বিবেচনা করে ব্রাজিলের এই যে 4টা ম্যাচ হয়ে গেল, 4টা ম্যাচ দেখার পরে হয়তো আর্লিং এবং নরওয়ের যে ম্যাচ বিশ্লেষণ করলে অবভিয়াসলি ব্রাজিল এগিয়ে থাকবে। পাপ্পু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এখান থেকে আসলে বিদায় নিতে চাই। দর্শক, মাঠের খেলা জয়বালা থেকে আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা বিশ্বকাপকে উপভোগ করুন, কালবেলার সাথেই থাকুন। ধন্যবাদ।